আর পড়াটাকে একদম ভালোভাবে যদি রপ্ত করতে হয়, যাতে তুমি কোনোদিন আর না ভুলো, তাহলে তখন তার জন্য লিখতে হবে। বুঝতে পারছো? তার জন্য লিখতে হবে। তার মানে শুনলে পড়া হয়ে গেল, লিখলে। তার মানে আগে শোনা, শুনলেই পড়া হয়ে গেল, ক্লাসে অনেকটাই পড়া হয়ে গেল। তারপর বাড়িতে গিয়ে পড়াটা দু জায়গায়, একটা হচ্ছে ক্লাসে, আরেকটা হচ্ছে বাড়িতে। ঠিক আছে? তারপরে তুমি যদি লেখা অভ্যাস করো, যা পড়লে সেটা যদি একটু একটু লিখতে থাকো, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এই তিনটে জিনিস, শুনছো, তাতে পড়াশোনা হয়ে যাচ্ছে ক্লাসে, এবং বাড়িতে গিয়ে আরেকবার পড়লে যে কি পড়ানো হলো ক্লাসে, ঠিক? আর তারপরে নিজে লিখলে, যেটা শিখলে সেটা নিজে লিখলে, বাংলা হোক, ইংরেজি হোক, অঙ্ক হোক, ঠিক আছে? ব্যাস, তাহলেই সব পড়া হয়ে যাবে। বোঝা গেল না? এবার ধরো আমরা তোমাদেরকে বলেছিলাম আগের দিনেও যে এই স্কুলে কেন পড়ছো, কি বলেছিলাম? ভালো মানুষ হওয়ার জন্য, ঠিক তো? এখন সব স্কুলেই অনেক বাচ্চা পড়ে, তোমাদের অনেক স্কুল আছে চারপাশে, তাই না? তাহলে সব জায়গাতেই নিশ্চয়ই সেখানকার যারা টিচার আছেন বা আমার মতো লোকজন আছে, তারা সেই বাচ্চাদেরকে ভালো করার চেষ্টা করছে, ঠিক কিনা? তুমি এদিকে রাখ, শুনছো না। তুমি যদি না শোনো তাহলে তুমি কি শিখবে না? মন করে ওটার মতো করছি, রেখে দাও, রেখে দিয়ে মন দিয়ে শোনো। এবারে এই যে আমরা পড়াশোনা করি, ক্লাস 1 থেকে 2 তে উঠছি, 2 থেকে 3 তে উঠছি, এরকম করে করে বড় ক্লাসে উঠছি, ক্লাসে দরকার আছে। এখন থেকে ছোট্ট অবস্থা থেকে এটা বুঝতে হবে, যাতে তোমরা চিন্তা করতে শেখো। জানবে এইটা হচ্ছে পড়াশোনা করার আসল উদ্দেশ্য। এইটা হচ্ছে আসল উদ্দেশ্য। কি চিন্তা করতে শেখা মানে কি? ক্লাসে যেটা পড়ানো হলো সেটা নিজেই মনের মধ্যে ভাবা। আচ্ছা ম্যাডাম এটা পড়ালেন, সেটা পড়ালো, আচ্ছা ঠিক আছে, এটা এরকম কেন বলবো, এরকম কি হতে পারে? এই যে নিজে চিন্তা করছো, বা ধরো একটা অঙ্ক ক্লাসে কেউ একটা পড়ালো, শেখালো, বাহ অঙ্কটা এরকম করে পড়লো, আর মনে করতে পারে কি? এই যে নিজের মনের মধ্যে চিন্তা করা, এই অভ্যাসটা এখন থেকে নিয়ে আসার চেষ্টা করা। এটাই বড় হয়ে কি হবে, আরো যখন অনেক বড় হবে তখন এই চিন্তাটা আরো উপরের লেভেলের চিন্তা হবে। সেই চিন্তাটা কি? আমি একটা মানুষের জন্মেছি, ছেলে বা মেয়ে, আমার জীবনের উদ্দেশ্য কি? আমার জীবনের উদ্দেশ্য কি শুধু পড়াশুনো করে একটা চাকরি পাওয়া বা ব্যবসা করা বা ভালো করে খাওয়া দাওয়া করা, তাই? তার বাইরে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, আরো কোনো বড় উদ্দেশ্য আছে। বুঝতে পারছো রুদ্র? হ্যাঁ, যেমন ধরো আমি বলে দিতে পারি যে রুদ্রের মধ্যে খুব ভালো প্রতিভা আছে, মানে রুদ্র যদি চায় খুব ভালো করতে পারে, রুদ্রের মধ্যে ভীষণ সম্ভাবনা দেখি। আমি অন্য কাউকে কিছু ছোট করছি না, কিন্তু রুদ্রর মধ্যে আমি দেখেছি রুদ্র খুব লাজুক, ঠিক না? তুই লাজুক না, কথা কম বলো, কিন্তু রুদ্রর মধ্যে খুব বুদ্ধি আছে, প্রতিভা আছে, তোমার সবার মধ্যে আছে, কিন্তু ওই প্রতিভাটাকে বাইরে বের করা যাবে। কি করে বের করবে? মনোযোগ দিয়ে পড়াশুনো করবে। মনোযোগ দিয়ে যদি এখন থেকে পড়াশুনো করো, তাহলে তোমাদের সবার মধ্যে প্রচন্ড সম্ভাবনা আছে। সবাই কি হতে পারবে? নট অনলি সাকসেসফুল, মানে সাকসেসফুল মানে কি? যে জীবনে খুব ভালো করা, জীবনে ভালো চাকরি করা বা ভালো ব্যবসা করা। এখন থেকে তোমাদের মধ্যে আস্তে আস্তে যাতে এটা ঢোকে, চিন্তা করতে পারো। বড় হয়েও যদি এই চিন্তা করা যে অভ্যাসটা, সেটা যদি জারি রাখতে পারো, তাহলে দেখবে তখন মনে হবে যে আচ্ছা আমি ভালো আছি, তাহলে আমার আশেপাশের মানুষরা অনেকেই খারাপ আছে, তাদের জন্য আমি কি করতে পারি, তাদেরকে আমি সাহায্য করতে পারি। বুঝতে পারছো তো?
ধরো একটা বাচ্চা, তখন তুমি বড় হয়ে গেছো, একটা বাচ্চা স্কুলে পড়ে কিন্তু তার বাড়িতে পয়সা করি সেরকম বাবা নেই, তার পড়াশোনা করার বই বা ব্যাগ নেই। তুমি প্রচুর রোজগার করো, তুমি তাদেরকে কিছু টাকা দিলে বা ব্যাগ কিনে দিলে বা বই কিনে দিলে, তাহলে সেটা আনন্দ হবে কিনা? হবে তো। তুমি যদি অন্যের জন্য করো তাতে ভালো লাগবে কিনা? ঠিক কিনা? ধরো তোমাদের একজন বন্ধু পড়ে গেল, তুমি যদি সঙ্গে সঙ্গে গিয়ে তাকে তুলে ধরো, তার কোথায় লেগেছে তাকে জিজ্ঞেস করো, তাই না? ঠিক আছে। I think therefore I am. কি বলছো? I think therefore I am. লিখে নাও, তারপরে বুঝে তা হচ্ছে পড়াশোনা করার আসল উদ্দেশ্য। চিন্তা যাতে করো, তাই তুমি কিন্তু মন দাও না, তুমি এদিক ওদিক তাকাবে না, আমার দিকে তাকাও। যদি মন না দাও তাহলে শুনবে না, ঠিক করে না শুনলে পড়া হবে না। বুঝতে পারছো? মন দিতে, সবাই কিন্তু মন দিয়ে শুনছে, তোমাকে আমি একমাত্র বেশি তাকাচ্ছি। মন দিয়ে শোনো, অভ্যাস করো। হ্যাঁ, এই যে মন দিয়ে কোনো কিছু শোনা, এটাও এমন একটা জিনিস যেটা অভ্যাস করতে হয়, একদিনে হয় না। কি রুদ্র, ঠিক কিনা? কিন্তু একবার যদি তুমি অভ্যাসটা করে ফেলো যে আমি যা কিছু শুনবো, যখন শুনছি মন দিয়ে শুনবো, যখন পড়ছি মন দিয়ে পড়বো, যখন লিখছি মন দিয়ে লিখবো। যদি ধরো পড়তে না ইচ্ছা হয়, পড়ো না, কিছুক্ষণ ধরো বইটা পড়লে। উদ্দেশ্য শিক্ষা, পড়াশোনা হচ্ছে চিন্তা করতে শেখা, শুধু জীবনে সফল হওয়া না। পয়সা রোজগার করা, ব্যবসা করা, চাকরি করা, সেটা দরকার, বেঁচে থাকতে গেলে সেটা দরকার, কিন্তু তার সঙ্গে আসল উদ্দেশ্য হচ্ছে চিন্তা করছে। তাহলে এইটা যেটা বললাম, এটা একজন বিখ্যাত ফরাসি ম্যাথমেটিশিয়ান, মানে অঙ্কবিদ, তার নাম রেনে দেকার্তে। তিনি আজ থেকে প্রায় 500 বছর আগে এই কথাটা বলেছিলেন। এটা তোমাদের লেখার দরকার নেই, রেনে দেকার্তে লিখতে পারো চাইলে, কিন্তু ফ্রান্স বলে একটা দেশ আছে কোন মহাদেশে? ইউরোপে। ঠিক তো? এই যে দেকার্তে, ইনি আসলে অঙ্কের লোক ছিলেন। ওনার কার্টেসিয়ান ম্যাথমেটিক্স, হ্যাঁ, লিকুইড, ঠিক আছে, ফলের রস হতে পারে, দুধ হতে পারে, সেটাও কিন্তু পানীয়, পান করা, ঠিক আছে, ড্রিঙ্ক। আমরা বাঙালিরা সবই খাওয়া বলি, জল খাওয়া বলি, ভাত খাওয়া বলি, কিন্তু ইংরেজিতেও আলাদা, হিন্দিতেও আলাদা। ইংরেজিতে বলে ড্রিঙ্ক, মানে হচ্ছে খাওয়া, চা খাওয়া, ড্রিঙ্ক টি, ড্রিঙ্ক কফি, ঠিক আছে, বা ড্রিঙ্ক মিল্ক, ইট মিল্ক বলবে, ইট রাইস, ইট চাউমিন, ইট ব্রেড, ঠিক আছে। হিন্দিতে যেমন পানি পিওগে, পানি খাওগে, কি अरे तुम्हारा नाम क्या है, तुम हिंदी बोलते हो ना, तो तुम पानी खाते हो क्या? पानी पीते हो ना, दूध भी पीते हो। তো সব ল্যাঙ্গুয়েজে এই ডিফারেন্সটা আছে, কিন্তু আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে দুটোকে গুলিয়ে ফেলে, দুটোকেই খাওয়া বলে। এটা কারেক্ট নয়, কিন্তু ঠিক নয়। কিন্তু অন্য ভাষায় যেটা বলে সেটাই ঠিক, কিন্তু ইংরেজি যেটা বলে সেটাই ঠিক, হিন্দিতে যেটা বলে সেটাই ঠিক। তাহলে এবারে আমরা এই লেখাটার মানেটা বুঝছি, অনেকক্ষণ লিখে রেখেছি, এবার একবার মন দিয়ে শুনলে এই লেখাটার মানেটা বুঝতে হবে। সেটা হচ্ছে আই থিঙ্ক, আমি চিন্তা করতে পারি। থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্ক মানে চিন্তা করো তো, কি রুদ্র? থিঙ্ক মানে চিন্তা করা, তাহলে আই থিঙ্ক মানে আমি চিন্তা করি। দেয়ারফোর মানে অতএব, তাই জন্য, সেজন্য, তার কারণ, ঠিক আছে। ধরো তুমি মন দিয়ে শুনছো, দেয়ারফোর ইউ উইল লার্ন কুইকলি। বুঝতে পেরেছো? আমি যদি বলি যে সবাই যে আমার ক্লাসটা মন দিয়ে শুনছো, দেয়ারফোর ইউ উইল লার্ন ইজিলি, মানে দেয়ারফোর মানে তার কারণে, মন দিয়ে শুনছো তার কারণে। বুঝতে পারছো তো? মন দিয়ে শুনছো বলেই তুমি তাড়াতাড়ি শিখবে, মন দিয়ে যদি না শোনো তাহলে তাড়াতাড়ি শিখবে না।
দেয়ারফোর মানে তার কারণে, অতএব, সুতরাং, এটার মানেটা হচ্ছে তাই, দেয়ারফোরের মানে। তাহলে আমি চিন্তা করি, আই থিঙ্ক, দেয়ারফোর আই অ্যাম, মানে তাই আমি আছি। মানেটা কি হলো? এটা একটু দর্শন বা ফিলোসফির ব্যাপার। কারণ রেনে দেকার্তে, এই যে ফ্রান্সের ম্যাথমেটিশিয়ান, তিনিও বেশি বয়সে গিয়ে দার্শনিক হয়ে গেছিলেন, ফিলোসফার হয়েছিলেন। এখন দর্শন কি, ফিলোসফি কি, এটা আমি তোমাদেরকে এক্ষুনি বলতে যাই, আপনার ছোট তো, আর বড় হলে তখন বলবো। তো যাই হোক, এই কথা শুধু মানে হচ্ছে যে আমি যে মানুষ, ঠিক, আমি যেটা মানুষ হয়ে জন্মেছি, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, আমি কি করে দাবি করছি যে আমি মানুষ? আমি একটা কুকুরের চেয়ে ভালো, আমি একটা ঘোড়ার চেয়ে ভালো, আমি একটা হাতির চেয়ে ভালো, আমি একটা ছাগলের চেয়ে ভালো। কেন দাবি করছি? কি কি কারণে দাবি করতে পারি? তার কারণ আমি চিন্তা করতে পারি। আই থিঙ্ক, therefore I am. আমি মানুষ, তাই আমি চিন্তা করতে পারি, এবং আমি চিন্তা করতে পারি বলেই আমি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। বুঝতে পারছো? जितना सारे नंबर है उसमें से 8 लिखना सबसे टफ है, डिफिकल्ट है। 8 लिखना सबसे डिफिकल्ट है। समझ रहे हो? मेरी बात समझ रहे हो? डिफिकल्ट मतलब जिसको लिखने में थोड़ा दिक्कत होता है, ठीक है? क्योंकि देखो हम लोग 8 लिखते हैं ऐसा या ऐसा, ये ठीक नहीं है। दोनों तरफ ऊपर नीच इक्वल होना चाहिए। जैसे लिखने का समय जब ऐसे इसको नीचे लाओगे, साथ साथ इसको नीचे में थोड़ा बढ़ा के फिर ये गोल समाप्त करोगे तो एक बढ़िया लिखेगा, बढ़िया बनेगा। बाकी सब लिखना इजी है, इसलिए कि 1 एक ऐसा लाइन, 2 राइट, 7 6 ये टफ नहीं है, बट 8 लिखने में थोड़ा दिक्कत होता है। 8 लिख के लगाओ तो ऐसे करो, 8 लिख, देखो অ্যাপ্রিশিয়েট করতে শেখো। অন্য কেউ কিছু ভালো কাজ করলে, ভালো বললে সেটা অ্যাপ্রিশিয়েট করো, মানে সেটাকে বলো যে বাহ দারুণ বলেছে। মনটাকে কখনো ছোট করবে না, যে ও ভালো বলেছে আমি বলতে পারলাম না, ঠিক আছে তুমি বলতে পারলে না, তুমি পরে অন্য কিছু ভালো বলে, কিন্তু ও যখন ভালো কিছু বলেছে, 0 + 1 মিলে এই 1টা হলো, 1 + 1 মিলিয়ে এই 2টা হয়েছে, ঠিক আছে? 1 + 2 এইটা মিলিয়ে এই 3টা হয়েছে, এই যে 3টা হয়েছে, ঠিক কি না? 2 + 3 মিলে এই 5টা হয়েছে, 3 + 5 এটা মিলে 8 হয়েছে, ঠিক? এই যে নাম্বারের সিরিজ, ঠিক আছে, এই সিরিজটার একটা নাম আছে, এটা বড় হয়ে অঙ্কে পড়বে, কিন্তু এটার একটা সুন্দর সহজ ব্যবহার আছে। নো, you are not allowed to go to toilet. So long as you are attending my class, you must contain yourself. যদি বাথরুম পায় চেপে বসতে হবে, বুঝতে পারছো? ডোন্ট গো। কেন বলছিলাম, কেন বললাম বলতো, কেন আমি বুঝতে পারলাম, কারণ এরপরে যেটা বলতে যাচ্ছি তুমি যাওয়ার পরে তাহলে এটা মিস করে এটা বলিনি, তারপরে দেন আই উইল আই, ওকে? এই যে নাম্বার সিরিজটা, এইটা একজন ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান, ইটালি বলে একটা দেশ আছে ইউরোপে, তার নাম ছিল যে ফিবোনাচ্চি। ফিবোনাচ্চি, ফিবোনাচ্চি বলে একজন, যদিও সি কিন্তু উচ্চারণ চ, ইটালির ওরকম উচ্চারণ, ফিবোনাচ্চি, ঠিক আছে? ফিবোনাচ্চি বলে একজন ম্যাথমেটিশিয়ান, অঙ্কের মানে মাস্টার, তিনি এই সিরিজটা বের করেছেন। দেখা যায়
অদ্ভুতভাবে যখন একটা গাছ, হ্যাঁ, তুমি ধরো পুঁতেছ, গাছটা আস্তে আস্তে একটু বড় হয়েছে, পাতা গজাচ্ছে, বুঝেছ? পাতা হচ্ছে গাছটায় প্রথমে একটা পাতা হলো, ধরো একটা গাছ এরকম বড় হচ্ছে, ঠিক আছে, ধরো একটা গাছ বড় হচ্ছে, দেখা যাবে গাছটার প্রথমে এরকম একটা পাতা হলো, ঠিক আছে, তারপরে দেখা যাবে আরেকটা পাতা হলো, হ্যাঁ, তারপরে দেখা যাবে তিনটে পাতা হলো, একসঙ্গে তিনটে পাতা হলো, ঠিক। এরপরে যখন গাছটা আরো বাড়লো তখন দেখা যাবে একসঙ্গে 5টা পাতা হলো। বেশিরভাগ গাছের ক্ষেত্রে যদি তুমি গাছটাকে একদম জন্ম থেকে দেখো তাহলে দেখবে প্রথমে একটা পাতা, তারপরে 2টো পাতা, তারপরে 3টে পাতা, তারপরে 5টা পাতা, তারপরে 8টা পাতা, তারপরে 13টা পাতা, এরকম করে গাছটা বাড়বে। অদ্ভুত না? খুব সারপ্রাইজিং না? কিরকম চিন্তা করার মতো জিনিস বললাম না? ঠিক কিনা রুদ্র? চিন্তা করতে পারবে তো? হ্যাঁ, গাছটা প্রথমে একটা পাতা হলো, তারপর 2টো পাতা। প্রথমে দেখো 0 ছিল, আগে ছিল না, প্রথমে কোনো পাতাই ছিল না, 0, তারপরে একটা হলো, ঠিক আছে, একটা আর আরেকটা মিলিয়ে 2টো হয়ে গেল, আর 1 আর 2 মিলিয়ে 3টে হয়ে গেল, 2 আর 3 মিলিয়ে এরপরে 5টা হবে, 3 আর 5 মিলিয়ে এরপরে 8টা হবে, 8 আর 5 মিলিয়ে তারপরে 13টা হবে, এরকম করে পাতা বাড়ছে। বুঝতে পারছো? তাহলে এই যে ফিবোনাচ্চি নাম্বার, এটা হচ্ছে নেচারে, প্রকৃতিতে দেখা যায়। তাহলে আমরা যা কিছু শিখেছি বা ধরো বইতে যা লেখা হয়েছে বা তোমাদেরকে এখন শেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা বইতে লিখে, বেশিরভাগই মানুষের জ্ঞান, মানুষের চিন্তা ভাবনা এসছে হচ্ছে প্রকৃতিকে দেখে, নেচার। বুঝেছ? ফিবোনাচ্চি মনে থাকবে। তাহলে আগের জনের নাম বলেছিলাম রেনে দেকার্তে, এখনকার নাম বললাম ফিবোনাচ্চি, ঠিক আছে? রেনে দেকার্তে কি বলেছিল? আই থিঙ্ক, দেয়ারফোর আই অ্যাম, তাই তো? এবার যাও টয়লেট। আর কার টয়লেট যাওয়ার ছিল বাংলা মানে কি? দেখো ইংলিশটা কঠিন লাগছে, কিন্তু এমন কিছু কঠিন নয়। রিক্যাপিচুলেট, এটা হচ্ছে যে আমি যেটা বললাম ওয়ার্ডটা, সেটা হচ্ছে রিক্যাপিচুলেট, মানে আবার করে মনে করা। ধরো সারাদিনের শেষে যখন ঘুমোতে যাবে, রাতে বিছানায় শুয়ে পড়েছো, রুদ্র মন দিয়ে শোনো, তখন সারাদিনে কি পড়লে যদি মনে মনে ভাবো, ঘুম আসার আগে মনে মনে ভাবলে তখন ঘুম এসে গেল, শুয়ে ঘুমিয়ে পড়লে, সেই যে মনে মনে ভাবলে, ঠিক আছে, শুয়ে পড়ে, সেই ভাবাটাকে বলা হচ্ছে রিক্যাপিচুলেট করা। বুঝতে পারছো? তাহলে এখন আমরা কি কি পড়লাম সেটা আমরা রিক্যাপিচুলেট করব। বুঝতে পারছো কি কি পড়লাম? এক হচ্ছে আমরা পড়লাম যে পড়াশুনো আর লেখা পড়া, এই দুটো কথার একটা মানে আছে। পড়া তখনই হয় যখন তুমি মন দিয়ে শোনো, ঠিক? পড়াশুনো কেন বাংলায় কথা যায়? শোনো মন দিয়ে, তবে পড়া হবে। আর লেখা পড়া এই কথাটা কেন বলবে? যে পড়া তুমি মন দিয়ে শুনবে, জেনে গেলে, কিন্তু তোমার মধ্যে পারফেকশন, একদম ঠিক করে জানাটা কখন হবে? যখন তুমি এটা লিখছ, লেখা পড়া। ইংরেজি একটা কথা আছে, রাইটিং মেক্স এ ম্যান পারফেক্ট। রাইটিং come in. Writing makes a man perfect. Writing, এই আটটাই কিন্তু উচ্চারণ করবো না, পারফেক্ট, পারফেক্ট। বুঝতে পেরেছো? আমরা কিন্তু যদি মন দিয়ে শুনি, আমরা একসঙ্গে অনেক কিছু শিখে যেতে পারি।
রাইটিং মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে তুমি একদম নিজে সুন্দর জানবে যদি তুমি যেটা মন দিয়ে শুনে শিখেছো সেটা লিখে ফেলতে পারো, লিখে প্র্যাকটিস করো, অভ্যাস করো। পড়াশোনাটা আমরা সাধারণভাবে এই জন্য করি যে পড়াশোনা করে যাতে বড় হয়ে আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারি, অর্থাৎ আমরা যাতে রোজগার করতে পারি, চাকরি করতে পারি বা ব্যবসা করতে পারি, যাতে পয়সা রোজগার করতে পারি, যাতে আমার বাবা মাকে দেখতে পারি, আমার বাড়ি পরিবারে যারা আছে তাদের দেখতে পারি, সেটা খুব দরকার। কিন্তু সেটাই সব নয়। জীবনের উদ্দেশ্য, স্কুলের কি উদ্দেশ্য সেটা তোমাদেরকে আগের দিন বলেছিলাম। আমাদের স্কুলের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ভালো মানুষ তৈরি করা, প্রত্যেক ছেলে বা প্রত্যেক মেয়েকে ভালো মানুষ তৈরি করা। ঠিক আছে? তাহলে ভালো মানুষ হতে গেলে কি দরকার? এইটা হচ্ছে আমরা নেক্সট আজকের ক্লাসে শিখেছি। সেটা হচ্ছে পড়াশোনার সঙ্গে সঙ্গে চিন্তা করতে শেখা, চিন্তা করতে শেখা। বুঝতে পারছো? এই যে রিক্যাপচুলেট করলাম, এটাও চিন্তা করা, এটাও এক ধরনের চিন্তা করা। তো কি রুদ্র, আর ইউ এগ্রি উইথ মি অর নট? বলো যে ইয়েস স্যার আই অ্যাম। বলো, জোরে বলো। হ্যাঁ, ইয়েস স্যার আই অ্যাম। তাহলে মা কি করলো তোমাকে? এমব্রেস করলো, বা আরেকটা সোজা বলা আছে হাগ। হাগ, HUG, হাগ। যখন ইউ থাকবে আর 3টে লেটারের ওয়ার্ড হবে তখন খুব তাড়াতাড়ি উচ্চারণ হবে। কাট, পুট, সেট, হাগ। বুঝতে পারছো তো? মানে টেনে প্রোনাউন্সিয়েশনটা হবে না, উচ্চারণটা টেনে হবে না। I have cut my finger. No, I have cut my finger. বুঝতে পারছো? ধর তুমি কোনো কারণে আঙুলটা কেটে ফেলেছো। I have cut my finger. Put the book on the table. Put the book on the table. ঠিক আছে? মানে বইটা টেবিলের উপরে রাখা। Put the book on the table, এরকম না। Put the book মানে খুব শার্প, তাড়াতাড়ি বলতে হবে। যদি 3টে লেটারের ওয়ার্ডের মাঝখানটা ইউ হয়, কাট, ইউ বা ভাবেল হয়। বুঝতে পারছো তো? AEIOU এর মধ্যে ভাবেল হয়। তাহলে নেক্সট আমরা কি শিখেছি আজকের ক্লাসে? যে চিন্তা করতে শেখা, এটাই হচ্ছে পড়াশোনার আসল উদ্দেশ্য। কারণ চিন্তা করতে শিখলে, আমি তোমাদেরকে বললাম ভালো করে অনেকক্ষণ বুঝিয়ে, চিন্তা করতে শিখলে যখন বড় হবে, যখন নিজের পায়ে দাঁড়াবে, যখন উপার্জন করবে, তখন বুঝতে পারবে যে এই জীবনটা শুধু তোমার একার জন্য নয়। মানে মানুষ হয়ে যে জন্মেছো এবং এখন তখন বড় হয়ে গেছে, তখন নিজে রোজগার করছো, সে ব্যবসা করে হোক বা চাকরি করে হোক, পয়সা রোজগার করছো, কিন্তু তুমি কি একাই শুধু নিজের জন্য বাঁচবে? না। তাহলে কি বললাম? অন্যের জন্য বাঁচবে। They only live who live for others. বাকিটা আছে আরেকটা সেন্টেন্স ছোট্ট, সেটা পরে বলবো। কি তুমি লিখছো না কেন? দেখো রুদ্র কি সুন্দর লিখছে। অনেক আগে বলেছে, আজকে থেকে ধরো প্রায় 130 বছর আগে বলেছিলেন। ডান তো? এবার বাংলাটা বলো। দে অনলি লিভ, তারাই বাঁচে, হু লিভ ফর আদার্স, যারা অন্যদের জন্য বাঁচে। আমরা কি শিখালাম? যে তোমার পেট ভরে গেছে, এবার তুমি যদি আশেপাশের লোককে দেখছো যাদের পেটে খুব খিদে, তোমার কাছে কিন্তু পকেটে টাকা আছে, তুমি চাইলে ওদের জন্য টাকা দিতে পারো, খরচ করতে পারো, ওদের খাওয়াতে পারো, তখনকার মতন অন্তত ওদের পেটটা ভরলো, তাহলে তুমি ওদেরকে সাহায্য করবে না। তার মানে ইউ আর লিভিং ফর আদার্স। তাহলে স্বামীজি বলছেন যে তারাই বাঁচে যারা অন্যের জন্য বাঁচে। বুঝতে পারছো? দ্য রেস্ট আর, পরের সেন্টেন্সটা হচ্ছে দ্য রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। চটপট লিখে নাও। রুদ্র বি ফার্স্ট, একদম প্রথম হওয়া চাই। ডান? বাহ, ভেরি নাইস।
বাহ বাহ, দেখো রুদ্র came third, but let us congratulate him. সবাই করতে দাও, ফার্স্ট সেকেন্ড থার্ড। দেখো তাহলে আমরা পরের সেন্টেন্সটার মানে দেখো। বাহ, ভেরি নাইস। আই এম সো হ্যাপি যে প্রত্যেকে মন দিয়ে শুনছো এবং লিখছো, কারণ কি রাইটিং মেক্স এ ম্যান পারফেক্ট। আগে বললাম লিখছো বলে কিন্তু একদম কারেক্টলি শেখা হবে, এটা জানি না। শুধু ক্লাসে যা পড়লাম শুনলাম তারপরে যদি না গিয়ে লেখো তাহলে কিন্তু কারেক্টলি জানা হবে না। এবার স্বামীজি কি বললেন পরের সেন্টেন্সটাই, আর নয়, আর বেশি সেন্টেন্স বলেননি। কিন্তু স্বামীজি সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, গুণ ছিল অল্প, কিন্তু যে কথাটা বলতেন তার মধ্যে সত্যিকারের একটা অর্থ আছে, একটা গভীর অর্থ আছে, ডিপ মিনিং আছে। বুঝতে পেরেছো? ভালো বাংলা আমরা বলি একটা মর্মার্থ আছে। মর্ম মানে হচ্ছে হৃদয়, যে অর্থটা মর্মে গিয়ে প্রবেশ করে, হৃদয়ে গিয়ে প্রবেশ করে, সেটা হচ্ছে মর্মার্থ। বুঝতে পারছো? তাহলে নেক্সট সেন্টেন্সে স্বামী বলছেন তারাই বাঁচে। প্রথম সেন্টেন্সটা মানে হয়ে গেল, তারাই বাঁচে যারা অন্যের জন্য বাঁচে। বাকিরা মানে যারা অন্যের জন্য বাঁচে না, তারা মোর ডেড দেন অ্যালাইভ, তারা মরে আছে, তারা বেঁচে নেই। যে শুধু নিজের জন্য বাঁচে, স্বামীজি তাকে মনে করেন যে সে ডেড, সে মারা গেছে, তার বাঁচার কোনো মূল্যই নেই। বুঝতে পারছো কথাটা? কথাটা মানেটা বুঝেছো কি? রুদ্র বুঝেছো? হ্যাঁ, তাহলে তুমি কি করবে? তুমি অন্যের জন্য বাঁচবে কিনা? হ্যাঁ, বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে সবাই বলো, সবাই অন্যের জন্য বাঁচবে, তাই তো? নিজের জন্য বাঁচাটা কি বাঁচা পারবে না? এটা খুব জঘন্য একটা জিনিস। শুধু যদি নিজের জন্য বাঁচে, সেটা জঘন্য বা খারাপ বলেই স্বামীজি কি বলছেন, মোর ডেড দেন অ্যালাইভ। আসলে কি তারা মরে গেছে? না, মরেনি, তারা বেঁচে আছে, যে তারা অন্যের জন্য কিছু করে না। স্বামীজির চোখে তারা হয়তো সব মৃত, দে আর অল ডেড। তাদের বাঁচার কোনো মানেই নেই, তাদের এই জীবনের কোনো মূল্যই নেই। যদি তুমি অন্যের জন্য না ভাবো, অন্যের জন্য না করো, শুধু নিজের কথা ভাবো, তাহলে তুমি মরে গেছো। বুঝতে পারছো? তুমি নিজের কাঁটাটাও চিবিয়ে খেয়ে নিও না। কথাটার মানেটা কি? বঙ্কিমচন্দ্র কেন এটা বিড়ালে বলে গেলেন যে বিড়াল, যে লোকটা খাচ্ছে মাছ খাচ্ছে, মাছ ভাত খাচ্ছে, সে নিজে মাছটা খেয়ে তার কাঁটাটাও চিবিয়ে খেয়ে ফেলছিল। তখন বিড়াল বলছে তুমি মাছটা খাও কিন্তু আমাকে কাঁটাটা দাও, কারণ আমি কি খেয়ে বাঁচবো। অর্থাৎ যার কিছু নেই, যার খাবারের সংস্থান নেই, তাকে কিছু খেয়ে বাঁচতে হবে তো। তাহলে বিড়ালের কাঁটা খেলেও বিড়ালের চলে যাবে, মানে বেঁচে যাবে বিড়ালটা। কিন্তু তুমি যদি বিড়ালকে কাঁটাটা না দিয়ে কাঁটাটাও নিজে চিবিয়ে খেয়ে ফেলো, তাহলে বিড়াল কি পাবে? কিছুই পাবে না। এই কথাটাই বঙ্কিমচন্দ্র বিড়াল প্রবন্ধ বলেছে। একটা কথা, ছোট্ট কথা, বিড়াল বলছে কমলাকান্তকে, যে মা ভাত খাচ্ছে, যে তুমি মাছ খাও কিন্তু আমাকে কাঁটাটা তো দাও। এইটা হচ্ছে জীবনের উদ্দেশ্য। নিজে মাছটা খাও, কোনো সন্দেহ নেই, ভালো খাও, ভালো পড়াশুনো করো, ভালো মানে ভালো মানে জামা কাপড় পরো, ভালো বাড়িতে থাকো, কিন্তু অন্যের জন্য ভাবো। এবং যতটুকু সম্ভব তোমার যেটুকু অতিরিক্ত টাকা পয়সা যা তোমার পক্ষে সাহায্য করা সম্ভব সেটা অন্যকে দাও। এটাই হচ্ছে জীবনে বেঁচে থাকা। এটাকেই রামকৃষ্ণদেব, এই যে কিনা বিবেকানন্দের গুরু, সেটা বলেছিল, রামকৃষ্ণদেব বলেছিলেন যে আমরা হচ্ছে দু রকমের আমি, ছোট আমি আর বড় আমি। ছোট আমি আর বড় আমি। ধরো তোমরা এখন সবাই ছোট আছো, আর আমি বড় হয়ে গেছি, তাহলে ছোট আমি আর বড় আমি মানেটা কি বুঝতে পারছো? কিন্তু রামকৃষ্ণদেব বলছেন যে যতক্ষণ না আমাদের মনটা অন্যের জন্য কাঁদে, অন্যের কথা ভাবে, অন্যকে না সাহায্য করতে ইচ্ছে করে, ততক্ষণ আমি ছোট আছি। আমার বয়স বেড়ে গেছে কিন্তু আমার অন্যের জন্য কোনো মাথা ব্যথাই নেই, আমি অন্যের জন্য কোনো চিন্তাই করি না, অন্যের কথা ভাবি না, আমি শুধু নিজেরটা নিয়েই ব্যস্ত। তাহলে আমি সারা জীবন ছোট আমি থেকে গেলাম।
কখন হলে? তুমি ছোট থেকেও বড় আমি হতে পারো, মানে বয়সে ছোট, কিন্তু এখন থেকে যদি তোমার মনের মধ্যে সেই ভাবনাটা আসে, ভালো ভাবনা, ভালো চিন্তাটা আসে যে অন্যের জন্য আমাকে কিছু করতে হবে, তাহলে তুমি বড় আমি হয়ে গেলে। তুমি ছোট, রুদ্র ছোট, কিন্তু রুদ্র বড় হয়ে যেতে পারে। কি হবে? তুমি রুদ্রের মধ্যে সেই ইচ্ছেটা জাগে যে আমাকে অন্যের জন্য করতে হবে। এখানে অন্য মানে নিজের বাড়ি, নিজের ক্লাসমেটরা, নিজের বন্ধুরা যারা আছে, তুমি কিন্তু শুনছো না, মন দিয়ে না শুনলে পড়াশোনা হবে না। যাই হোক, তাহলে এইটা মাথায় রেখে জীবনে চলার চেষ্টা করবে। তাহলে পড়াশোনার পথে ফেরত এসে লাস্ট একটা কথা বলি, শুনতে হবে ক্লাসের মন দিয়ে, তারপরে নিজে একটু পড়তে হবে, আর ফাইনালি লিখতে হবে। তবেই পড়াশোনাটা খুব সহজে আয়ত্ত করতে পারবে। এবং এই ছোটবেলায় যা শিখবে, এই যে এখন যে কম বয়স, এই ছোটবেলায় যা শিখছো, যা জানছো, যা মানে মনের মধ্যে ঢুকে যাচ্ছে, সারা জীবন থাকবে। এই যে ধরো আজকে আমি শেখালাম তো, আই থিঙ্ক দেয়ারফোর আই অ্যাম, যদি গিয়ে রাত্রিবেলা রিক্যাপিচুলেট করো, এইটা সারা জীবন মনে হয়। বা ধরো বিবেকানন্দ লেখাটা যেটা পর বললাম, they only live who live for others, the rest are more dead than alive। যদি এতটা নাও মনে থাকে, যদি মানেটা মনের মধ্যে একবার চর্চা করো, মনে রাখে, রিক্যাপিচুলেট করো, তাহলে এটা সারা জীবন রয়ে যাবে। ছোট আমি হয়ে থাকা জীবনের লক্ষ্য নয়, লক্ষ্য কি? বড় আমি হওয়া। রামকৃষ্ণদেব যেটা বলেছে, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমাদের সবার কি উদ্দেশ্য? আমরা যাতে ভালো মানুষ হই, ভালো করে পড়াশোনা করি, ভালো মানুষ হই, সবাইকে ভালো বলতে পারি, মানে অন্য কেউ একটা ভালো বললে সেটা অ্যাপ্রিসিয়েট করতে পারি। এই যে রুদ্র এখন প্রমিস করেছে যে কাল থেকে ভীষণ কনফিডেন্সের সঙ্গে পড়াশোনা করবে, তাহলে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছি, ঠিক আছে? এবারে তোমরা যে সবাই আজকে মন দিয়ে শুনেছ, সেই জন্য আমি অ্যাপ্রিসিয়েট করছি তোমাদের সবাইকে। হাতটা দেবে, তোমাদের হাত কিন্তু দরকার। ভালো লাগলো তো? হ্যাঁ, এবারে আর কে কন্টেন্ট করতে পারছে না, টয়লেটে যেতে হবে, চলে যাও, সবাই চলে যাও।